নমস্কার। আপনারা কি জানেন আসানসোল শহরের নামকরণ ঘটেছে আসান গাছ থেকে? সাম্প্রতিককালে এই আসান গাছকে নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। তাতে সাধারণ লোকজনের মধ্যে যেটা মূল প্রশ্ন, সেটা হচ্ছে আসানসোলে কি এখনো আসান গাছ আছে? তার আগেই বলে নিই যে এই আসানসোল নামের যে উৎপত্তি, এটি মূলত দুটি শব্দ আছে। একটি হচ্ছে আসান অর্থাৎ আসান গাছ, আরেকটি হচ্ছে শোল। শোল বলতে উর্বর জমিকে বোঝায়। আবার কেউ কেউ বলেন যে একটানা লম্বা অনেকটা পাথুরে মাটি, যেটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা চাষযোগ্য, সেই রকম জায়গাকে আমরা শোল বলি। আবার কেউ কেউ বলেন যে শোল জমি মানে সেখানে ঘাসের আধিক্য রয়েছে, সেই ঘাসযুক্ত অনেকটা লম্বা জমিকে আমরা শোল জমি বলি। এই আসান আর শোল, এই দুটো কথার বা দুটো শব্দের যে সংযোগ, তার যোগফলে আসানসোল নামটির উৎপত্তি ঘটেছে। যেমন আসানসোলের মধ্যে একটা জায়গার নাম হচ্ছে মুরগাশোল। খুব সম্ভবত এই মুরগাশোল জায়গাটারও নামের উৎপত্তি ঘটেছে, হয়তো ওখানেতে অতীতে মুরগা গাছ তার আধিক্য ছিল। প্রসঙ্গটা যাই হোক না কেন, আজকে আমি মূলত আসান গাছ সম্পর্কে দু চার কথা বলবো। কারণ আমরা যারা সাধারণ লোকজন বা আসানসোলবাসী, আমরা কিন্তু কোনটা সঠিকভাবেতে আসান গাছ সেটাকে কিন্তু আমরা অনেকেতেই চিনি না বা জানি না। আমি প্রথমেই বলে নিই যে এই যে আসান গাছ, এই গাছটির একটি সায়েন্টিফিক নাম আছে, বিজ্ঞানসম্মত নাম। সেটার নাম হচ্ছে টার্মিনেলিয়া টোমান্টেসা। অনেকে বলছেন, আমি কিন্তু প্রথমেই বলে রাখি যে আমি উদ্ভিদবিদ্যা, যাকে আমরা বটানি বলি, আমি বটানির ছাত্র নই, আমি বটানির শিক্ষকও নই। সুতরাং উদ্ভিদ সম্পর্কে বা উদ্ভিদবিদ্যা সম্পর্কে আমার ধারণাটা অনেকটাই পুঁথিগত বা বিভিন্ন তথ্য অনুসন্ধান করে যেটুকু জানতে পেরেছি আগ্রহবশত, সেটাকে আমি এখানেতে উল্লেখ করার চেষ্টা করছি। আসলে এই যে আসান গাছ, এই আসান গাছটি মূলত এটি অর্জুন গাছের একটি প্রজাতি, এবং যারা বৃক্ষ বিশেষজ্ঞ তারা যেটা বলছেন যে যেখানে শাল গাছ আছে, যেখানে অর্জুন গাছ আছে, সেখানেতেই কিন্তু আসান গাছকে লক্ষ্য করা যায়। এখন অতীতে আসানসোলের একদিক যে আসানসোল, এখানে প্রচুর বনাঞ্চল ছিল এবং অন্যদিকে বয়ে গেছে দামোদর নদ, কিন্তু এখানে পাহাড়ি এলাকা আসানসোলের মধ্যে কম। এখন এই যে আসান গাছটিকে আমরা চিনব কী করে, আমরা সেটাকে প্রথমে দিয়ে একটু উল্লেখ করি। এখন এই আসান গাছটির বিভিন্ন নামে আসান গাছটা পরিচিত। আমরা বাংলাতে অনেক সময়তে আসান গাছকে মারদা বলি, ময়াকার র দয়াকা, মারদা গাছ। হিন্দিতে আসান গাছ বলে। আবার কন্নড় অঞ্চলের যারা লোকজন, তারা আসান গাছকে মঠি বলে, মঠ হয় হস্যইকার। সুতরাং আসান গাছটা বিভিন্ন নামে পরিচিত। আসান গাছটিকে দেখে চিনব কী করে? এটা খানিকটা অর্জুন গাছের মতোই দেখতে, কিন্তু অর্জুন গাছের যেমন আশেপাশে অনেক ধরনের শাখা প্রশাখা রয়েছে, আসান গাছে এই ধরনের শাখা প্রশাখা নেই। একটা আসান গাছ দৈর্ঘ্যে বা লম্বাতে মোটামুটি 25 থেকে 30 মিটারের মতন, এবং এর যে ডায়ামিটার বা যেটাকে আমরা বাংলাতে অনেক সময়তে বেড় বলি, একটা গাছের যে মোটা অংশটা, নিচের দিকের অংশটা, সেই বেড় বা যেটাকে আমরা গাছের যে কাণ্ড, সেটা মোটামুটিভাবেতে 1.5 মিটার থেকে 5 মিটার পর্যন্ত হতে পারে, এবং এটা স্ট্রেট উপর দিকে উঠে গেছে। এখানেতে সাধারণত এর শাখা প্রশাখা বা ব্রাঞ্চ খুবই কম। একটা আসান গাছকে চেনার যেটা প্রধান উপায়, সেটা হচ্ছে একটি পরিণত বয়সের যে আসান গাছ, সেই আসান গাছের গায়ে, কুমিরের গায়েতে যেমন খাঁজ কাটা থাকে, খাঁজ থাকে, সেরকম গোটা আসান গাছটাতেই এই ধরনের, গোটা কাণ্ডতেই এই ধরনের খাঁজ কাটা থাকে। আমি আমার বক্তৃতার শেষের দিকেতে আমি আসান গাছের ছবি অতি অবশ্যই আমার এই ভিডিওতে পোস্ট করব, যেটা দেখে আপনারা চিনতে পারবেন যে এটি আসান গাছ।
এবং যে কারণে এই কুমিরের মতো খাঁজ কাটা থাকে বলে আসান গাছেতে সেটাকে আমরা অনেকেতেই ক্রোকোডাইল বার্ক ট্রি বলে আমরা চিনি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জায়গাতে যে এই যে ক্রোকোডাইল বার্ক ট্রি বলে যেটি অনেকের কাছেতে পরিচিত, যেটিকে আমরা আসান গাছ বলছি, একটি পরিণত বয়সের আসান গাছের যে কাণ্ড, সেই কাণ্ডতে যদি কুড়াল নিয়ে বা কোনো কাটারি দা নিয়ে আমরা জোরে আঘাত করি, তাহলে সেখানে সেই ফুটো থেকে, আসান গাছের কাণ্ড থেকে সেখানে জল বেরোয়। এবং এই জলের যে রং, সেই জলের পরিমাণটা কিন্তু খুব একটা কম নয়। সেই জলের পরিমাণটা খুব কম করে হলেও এক একটা গাছ থেকে 5 থেকে 7 লিটারের মতো কন্টিনিউয়াসলি জল ফ্লো দিয়ে বের হয়, মানে জোরে প্রবাহিত হতে থাকে। সেই জলের রংটা কিছুটা হলুদ এবং কিছুটা বাদামি, জলে গন্ধ নেই। এবং সেই জল অতীতে যারা উপজাতীয় লোকজন, যারা বন অঞ্চলেতে ঘুরে বেড়াতেন, পশু শিকার করতেন, বা যারা বনের পথিক, তারা প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে ক্লান্ত হয়ে তারা কিন্তু, যারা জানতেন, তারা ওই গাছের থেকে, কাণ্ড থেকে তারা জল বের করে সেই জলকে তারা খেতেন। এবং এই জলটি পেয়, মানে পানের যোগ্য। সুতরাং প্রথম এই দুটি চিহ্নকে চিহ্নিত করতে হবে, যে আসান গাছ বলতে সেই গাছটি যে গাছের গায়েতে আমি ক্রোকোডাইল বার্কটি বলেছি, অর্থাৎ কুমিরের মতন খাঁজ কাটা থাকবে, এবং গাছের কাণ্ডতে নিচের দিকে যদি আমরা কুড়োল দিয়ে আঘাত করি, সেখানে গর্ত থেকে জল বেরোতে শুরু হবে। তবেই বুঝতে পারা যাবে যে হ্যাঁ, এটি প্রকৃতপক্ষে একটি আসান গাছ। কিন্তু এটাও আবার ঘটনা যে সব আসান গাছ থেকে কিন্তু জল নির্গত হয় না, জল নিষ্কাশন হয় না। সুতরাং এক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দেয়। তো আসান গাছের আমি উল্লেখ করি পাতাগুলো কেমন দেখতে। এর পাতাগুলো বেশ বড় সড়ো, অনেকটা বড়, মানে কিছুটা বলতে পারেন ছোট্ট, কিছুটা আমাদের যেমন বড় বড় সেগুন গাছের যেমন পাতা হয় সেই ধরনের পাতা। এই পাতার ওপর দিকটা হচ্ছে গাঢ় সবুজ, আর নিচের দিকটা হচ্ছে হালকা সবুজ রঙের, এবং পাতার নিচের দিকটা খুব তুলতুলে নরম, কারণ সেই পাতার নিচের দিকের অংশেতে ছোট ছোট রোমকূপের মতো মানে থাকে, যাকে আমরা বলি। আর আসান গাছের পাতাটা দেখতে খানিকটা, এর যে পাতার যেটা বৃন্ত সেটা বেশ মোটা, এবং পাতাটা কিছুটা ছাতার মতন দেখতে। খুব মজার বিষয়। আসান গাছে ফুল ফোটে, এবং ফুলটা ফোটে বসন্তের সময়তে, এবং বসন্তকালেতে যে ফুল ফোটে সেটাতে খুব সুন্দর একটা স্মেল বের হয়, একটা সুমিষ্ট গন্ধ। এবং সেই সুমিষ্ট গন্ধে যে সমস্ত মৌমাছি বা পোকামাকড় বা পতঙ্গ, তারা কিন্তু অনেকে আকৃষ্ট হয় এবং তারা ওই ফুলেতে বসে। এছাড়া আসান গাছে ফল হয়, সেই ফলটা বেশ বড়, এবং এক একটা আসান গাছের যে ফল, তাতে 5টার মতন কোণ থাকে। যেমন আমরা ত্রিফলাতে দেখেছি না, ত্রিফলা নয়, যে হর্তুকিতে যেমন আমরা দেখি যে একটা হরিতুকির গায়েতে বিভিন্ন ধরনের খাঁজ কাটা থাকে, সেরকম আসান গাছের ফলেতেও কিন্তু ওই ধরনের খাঁজ কাটা থাকে। ফলটা খুব শক্ত। সাধারণত ফলটাকে পশু পাখিতে খেতে পারে না, তবে ওই ফল থেকে, ফলের মধ্যে একটাই বীজ থাকে, মানে এটা অনেকগুলো বীজ বিশিষ্ট ফল নয়, এবং সেই বীজটা খুব শক্ত। তার ফলে ওই বীজ থেকে কিন্তু পরবর্তীকালেতে পরিণত কোনো আসান গাছ হতে পারে। অনেকে বলছেন যে ওই বীজটাকে সংরক্ষণ করে ওই বীজটাকে 3 থেকে 4 দিনের মতো জলে ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখার পরে সেই বীজটাকে যদি তুলে রাখা হয়, তাহলে সেখান থেকে অঙ্কুর উদ্গমিত হয়, এবং সেই অঙ্কুর বেরিয়েছে সেই ধরনের যে তোমার বীজ, সেটাকে যদি একটু বালি মাটিতে সেটাকে যদি বপন করা হয়, তাহলে সেখান থেকে নতুন চারা বেরোনো সম্ভব। অতি অবশ্যই এখানেতে কিন্তু যারা বোটানি স্টুডেন্ট, তারা বলবেন যে টিস্যু কালচারের মাধ্যমেও কিন্তু এই গাছের বংশবৃদ্ধি করা সম্ভব। তবে সাধারণত বীজ থেকেই আসান গাছের বংশবিস্তার ঘটতে পারে। আসান গাছটা কিন্তু খুবই উপকারী, যেটা আমরা অনেকেই জানি না। সবচেয়ে বড় যেটা আসান গাছের গুণ,
সেটা হচ্ছে এত উচ্চতা সম্পন্ন, এতটা স্ট্রেট কাণ্ডবিশিষ্ট যে গাছ, সেটা তো এখনকার দিনে বিরল, একমাত্র বনাঞ্চলের শাল গাছ ছাড়া। এবং আমি আগেই বলেছি যে আসান গাছটা যেখানে থাকে সেখানে যেমন অর্জুন গাছ থাকে, তার পাশাপাশি শাল গাছও থাকে। তবে আসান গাছটা, অনেকে বলছেন যে আসান গাছটা সাধারণত সেই সমস্ত মাটিতেই ভালো হয় যেগুলো পাহাড়ি অঞ্চলের মাটি, কিছুটা লালচে পাথুরে পাথুরে মাটি, এবং পাহাড়ের যে ঢাল সেই জায়গাতেই কিন্তু এই আসান গাছগুলো হয়। এমনকি একটা আসান গাছ হিমালয়ের মতন জায়গা, যেখানে থেকে মাটির থেকে ভূপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 1000 ফিট, ওই 1000 ফিট উচ্চতাতেও কিন্তু আসান গাছ হতে পারে। এবং আমাদের এখানেতে বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, যেগুলো সাধারণত খরাপ্রবণ জায়গা, উষ্ণ এবং খরাপ্রবণ জায়গা, এখানে নাকি আসান গাছের বংশ বিস্তার এককালে খুবই বেশি ছিল। এবং আসান গাছের সবচেয়ে বড় কতগুলো উপযোগিতা রয়েছে। সেটা হচ্ছে, প্রথমত, আসান গাছের যে কাঠ, সেই কাঠটা খুবই দামি এবং খুব বিরল প্রকৃতির। কারণ আসান গাছের যে কাঠ, সেটা কিছুটা বাদামি এবং কিছুটা হলুদ রঙের। এই যে বাদামি, গাঢ় বাদামি রঙের যে কাঠ, সেই কাঠটি অগ্নি নিরোধক, অর্থাৎ আসান গাছের কাঠে সেটিতে আগুন লেগে নষ্ট হয় না, বা আগুন লাগে না ওখানেতে। এবং শুধু তাই না, গাছটা এত শক্ত যে সাধারণত কোনো পোকামাকড়ে বা উই পোকার মতন যে সমস্ত রয়েছে, তারাও কিন্তু আসান গাছের ওই কাঠকে কেটে নষ্ট করতে পারে না। এবং আরও মজার বিষয়, এটি যেমন একদিকেতে অগ্নি নিরোধক, ঠিক তেমনি এখান থেকে জলে এটিকে যদি ভাসিয়ে রাখা হয় বা জলে যদি ডুবিয়ে রাখা হয়, তাহলে সুদীর্ঘ দিনের মধ্যেও এই আসান গাছ কিন্তু নষ্ট হয় না। তার ফলে অতীতে এই আসান গাছের কাঠকে ব্যবহার করে সেখানে যোগাযোগের জন্য যে নৌকো বা জাহাজ, সেই নৌকো তৈরি হতো। এবং এখন যেমন রেলের লাইনের যে স্লিপার বা লম্বা যে পাত ফেলা হয় রেল লাইন পাতার জন্য, সেখানে দেখেছি এখন আমরা লোহা বা সিমেন্টের, সেখানেতে আমরা ক্রসটাই ব্যবহার করি। কিন্তু এককালে ওই রেল লাইন পাতার সময়তেও কিন্তু ক্রসটাই হিসাবেতে, যেগুলো আড়াআড়িভাবেতে যে সমস্ত কাঠগুলো থাকতো, সেগুলোতে মূলত সেগুন কাঠ ব্যবহার করা হতো। এবং সেগুন গাছটি এটি মহৌষধীয় বটে, এটি একটি বনজ মহৌষধীর গাছ। এবং এই গাছটির সর্বত্রই এটি উপকারী। মূলত এই গাছের যে রস, সেটি অ্যান্টিফাঙ্গাল, সেটি আমরা দেখব অ্যান্টি অক্সিডেন্টাল। তার মানে হচ্ছে যে এটা খেলে অ্যাসিড ট্যাসিড হয় না। গ্যাস অম্বল যাদের রয়েছে, তারা আসান গাছের এক্সট্র্যাক্ট তারা খেতে পারে। এবং অ্যাস্ট্রিনজেন্ট, কেটে ছিঁড়ে গেলে সেটাও লাগালে সেরে যায়, আলসারের মতো রোগ এখান থেকে ভালো হয়ে যায়। সুতরাং আসান গাছটির যে বাণিজ্যিক মূল্য, এই বাণিজ্যিক মূল্য কিন্তু যথেষ্ট উন্নত মানের। তবে খুব দুর্ভাগ্যের বিষয় যে আমরা আসানসোলবাসী আসান গাছের কথা অনেকেই বলি, কিন্তু আসান গাছ সত্যি এখনও আসানসোলে আছে কি না এ নিয়ে কিন্তু বিতর্ক আছে। তো কেউ কেউ বলেন যে আসানসোল গার্লস কলেজের মধ্যে, কেউ আবার বলেন যে আসানসোলের বিবি কলেজের মধ্যে, এরকম দু এক জায়গাতে, কেউ কেউ বলেন গুপ্তা ইঞ্জিনিয়ারিং কলেজের কাছাকাছি জায়গাতে, কেউ বলেন যে ডিআরএম বাংলোর কাছে। এই ধরনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এখনও কিন্তু আসান গাছ আছে, কিন্তু সেগুলি প্রকৃতপক্ষেই আসান গাছ কিনা সেটা নিয়ে সংশয় আছে। এখন যদি দেখা যায় যে সেখানে ওই ক্রোকোডাইল বার্কটি বলেছি, সেখানে যদি কুমিরের মতন খাঁজকাটা থাকে এবং গাছের কাণ্ডতে কোপ মারলে পরে সেখান থেকে যদি জল বের হয়, তাহলে সেটি প্রশ্নাতীতভাবে আসান গাছ। তো যাই হোক, আসান গাছ সম্পর্কে মোটামুটি একটা পরিচিতি আমি দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি তো নিজেও সাম্প্রতিককালে কর্মসূত্রে আসানসোলবাসী। আসানসোলের নাম ঘটেছে একটা শহর, একটা বনেদি শহর, একটা প্রাচীন শিল্প শহর, সেই শহরটির নাম আসানসোল। আসানসোল এই নামটির সাথে আসান গাছের নামটি যুক্ত রয়েছে। অথচ আসান গাছ শুধু আসানসোলে বলে নয়,
এটি সমগ্র পশ্চিমবাংলা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এটি লুপ্তপ্রায়। তো আন্তর্জাতিকভাবে এটা এখনও এন্ডেঞ্জার্ড গাছ হিসাবে ঘোষিত হয়তো হয়নি, কিন্তু আমাদের সমাজ সচেতন ব্যক্তি, বিভিন্ন পরিবেশপ্রেমী, বৃক্ষপ্রেমী ব্যক্তি, তাদের কাছে আবেদন যে আপনারা আসান গাছকে চেনার চেষ্টা করুন এবং আসান গাছকে সংরক্ষণ করার চেষ্টা করুন। কারণ আমাদের শহরের নাম, আসানসোল শহরের নাম যে গাছটিকে নিয়ে, সেই গাছটির প্রতি আমাদের মমত্ব এবং ভালোবাসা একটু বেশি মাত্রায় থাকবে, এটাই স্বাভাবিক। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।